লেখিকা বর্ষা ঘোষের দত্তবাড়ির অজানা অধ্যায়। আজও গভীর রাতে সে ঘুঙুরের শব্দ শুনতে পেল। 3 মাস হয়ে গেছে দত্তবাড়ির বউ হয়ে এসেছে, অথচ আজও সেই রহস্যময় শব্দের উৎস খুঁজে বের করতে পারেনি সে। দত্তবাড়িতে বাম দিকের ব্যালকনির সোজা ওই ঘরটির কেনই বা বন্ধ থাকে? আসলে ঘুঙুরের শব্দ অরুণিমার খুব প্রিয়। ছোটবেলা থেকে নাচ ছিল তার প্রাণ। সে একটি নাচের স্কুলের শিক্ষিকাও ছিল। নৃত্যের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন, কিন্তু সেই স্বপ্নে যেন হঠাৎ করেই ছেদ পড়ে যায় যেদিন দত্তবাড়ির ছেলে উজান তাকে দেখতে আসে। সেদিন অরুণিমার বাবা বলেছিলেন, মা, তুই যে নাচের শিক্ষিকা, এই কথাটা ছেলের পরিবারকে বলবি না। অরুণিমা অবাক হয়ে বলেছিল, কেন বাবা? তাদের তো আমার সম্পর্কে সব কিছু জানা উচিত, আর আমি নাচ ছাড়তে পারবো না। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, উজান খুব ভালো সরকারি চাকরি করে, মানুষ হিসেবেও অসাধারণ। এমন ছেলে আমরা হাতছাড়া করতে চাই না। মা পরমা দেবীও বাবার সুরে সুর মিলিয়ে বলেছিলেন, এতদিন তো নিজের শখ পূরণ করেছিস, নাচ না করলেও মানুষ বেঁচে থাকে, বিয়েটা করলে তুই খুব ভালো থাকবি। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সেদিন চুপ করে গিয়েছিল অরুণিমা। নিজের সবচেয়ে প্রিয় পরিচয়টাই সে গোপনে রেখেছিল, কারণ দত্তবাড়ির লোকেরা নাচ পছন্দ করে না, এই কথাটা সে আগেই শুনেছিল। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিদায়ের সময় নিজের সমস্ত জিনিসপত্রের সঙ্গে অতি যত্নে প্রিয় ঘুঙুরের জোড়াটাও ব্যাগে ভরে নিয়েছিল সে। শ্বশুর বাড়িতে এসে সবার অগোচরে সেগুলো লুকিয়ে রেখেছিল। দত্তবাড়িতে এসে অরুণিমা সবচেয়ে বেশি আপন করে পেয়েছিল তার শাশুড়ি রূপা দেবীকে। তিনি যেন সত্যি মায়ের মতো আগলে রাখতেন তাকে। বৌভাতের দিন যখন অরুণিমাকে সকলকে পায়েস পরিবেশন করতে বলা হয়েছিল, তখন রূপা দেবী তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, নির্ভয় করো মা, আমি তোমার পাশেই আছি। দত্তবাড়ি ছিল বড় যৌথ পরিবার, সেখানে সবার মন জুগিয়ে চলা সহজ কাজ নয়। তাই রূপা দেবী প্রতিদিন অরুণিমাকে বুঝিয়ে দিতেন কে কি পছন্দ করে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সকলে খুব মিলেমিশে থাকত। বাড়ির পরিবেশও ছিল আনন্দময়। দুর্গাপুজোর সময় তো বাড়ি ভরে ওঠে উৎসবে। সবকিছু পেয়েও অরুণিমার মনে একটা শূন্যতা থেকে গিয়েছিল। নাচকে সে ভীষণ মিস করত। ঘুঙুরের শব্দ যেন তার হৃদয়েরই একটা অংশ ছিল, কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেনি, কারণ সে জানত দত্তবাড়ির সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। আজ প্রায় 30 বছর ধরে প্রতি রাতেই দত্তবাড়িতে ঘুঙুরের শব্দ শোনা যায়। প্রতিবেশীরাও এই ঘটনা নিয়ে আতঙ্কে থাকে। অরুণিমা শ্বশুরবাড়িতে আসার প্রথম রাত থেকেই সেই শব্দ শুনতে শুরু করেছিল। গভীর রাত হলেই বাড়ির বাম দিকের একটি নির্দিষ্ট ঘর থেকে ভেসে আসতো তাল মিলিয়ে নাচের শব্দ। একদিন উজানকে জিজ্ঞাসা করেছিল সে। উজান বলেছিল, এটা আজকের ঘটনা নয়, 30 বছর ধরে চলছে। বাড়ির বাম দিকের ব্যালকনির শেষে যে ঘরটা আছে, সেখান থেকে শব্দটা আসে। আমরা কেউ কখনো সেই ঘরে ঢোকার সাহস করিনি। তারপর একটু থেমে বলেছিল, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। শাশুড়ি, শ্বশুর কিংবা বাড়ির অন্য সদস্যদের জিজ্ঞাসা করেও একই উত্তর পেয়েছিল অরুণিমা। শুধু একজন মানুষ কখনো কিছু বলেননি, উজানের ঠাম্মা। তিনি এখন কথা বলতে পারেন না। শোনা যায় বহু বছর আগে তিনি এই রহস্যের সমাধান করতে গিয়েছিলেন, কিন্তু সেই ঘটনার পর থেকেই তার বাক শক্তি চলে যায়। এই ঘটনাই অরুণিমার কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল। অবশেষে এক রাতে সে সিদ্ধান্ত নিল, আর নয়, আজ সে সত্যিটা জেনেই ছাড়বে। মধ্যরাতে সবাই ঘুমিয়ে পড়ার পর অরুণিমা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির বাম দিকের ব্যালকনি ধরে ধীরে ধীরে এগোতে লাগলো সেই নিষিদ্ধ ঘরের দিকে। তার বুকের ভেতর তখন ধুকপুক করছে। ঘুঙুরের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, ঝম ঝম ঝম। যত এগোচ্ছে
শব্দ তত পরিষ্কার হচ্ছে। একসময় সে একটু থমকে দাঁড়ালো, ভয়ে যেন বুকের ভেতর চেপে বসেছে, কিন্তু নিজেকেই সাহস দিল। এভাবে আর চলতে পারে না, আজ রহস্যের শেষ দেখেই ফিরব। অবশেষে সে ঘরটির সামনে এসে দাঁড়ালো। দেখলো দরজাটা পুরো বন্ধ নয়, সামান্য ফাঁক রয়েছে। সেই ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই তার শরীর কেঁপে উঠল। ঘরের মধ্যে একটি মানুষের ছায়া মূর্তি, পায়ে ঘুঙুর বাঁধা। সে তাল মিলিয়ে নেচে চলেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো অরুণিমার ভয় লাগলো না, বরং নৃত্যের ভঙ্গি দেখে তার মনে হলো এই মানুষটি নিশ্চয়ই কোনো দক্ষ নৃত্যশিল্পী ছিলেন। সে ধীরে ধীরে দরজাটা আরও একটু খুলল, নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল। ঘরের ভেতর অন্ধকারের মধ্যে একটি পুরনো টেবিল ছিল। অন্যমনস্ক অবস্থায় হাঁটতে গিয়ে তাতেই ধাক্কা খেল অরুণিমা। টেবিলের ওপর রাখা একটি ধাতব বস্তু মেঝেতে পড়ে বিকট শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে থেমে গেল ঘুঙুরের আওয়াজ। নাচও বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে সেই ছায়া মূর্তি তার দিকে মুখ ফেরালো। অরুণিমা মুখ তুলে তাকালো। অদ্ভুত ব্যাপার ঘটল, সেই ছায়া মূর্তিটার সেখানে নেই। শাশুড়ি মায়ের ঘরের মেঝেতে পড়ে থাকা ছোট্ট ঘুঙুরটা হাতে তুলে নিয়ে অরুণিমা যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। দত্তবাড়ির ৩০ বছরের রহস্যের সঙ্গে কি তাহলে এই ঘুঙুরের কোনো সম্পর্ক আছে? কি হলো অরুণিমা, তুমি এই ঘরে? পিছন থেকে উজানের কণ্ঠস্বর শুনে চমকে তাকালো অরুণিমা। উজান দ্রুত এগিয়ে এসে বলল, তোমাকে না বারণ করেছিলাম এই ঘরে আসতে? এই ঘরে আসা নিষেধ, তা সত্ত্বেও তুমি কারো কথা শুনলে না। তারপর একটু নরম গলায় বলল, হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল, পাশে তোমাকে না দেখে চারিদিকে খুঁজছিলাম। তারপর দেখলাম এই ঘরের দরজা খোলা, তখনই বুঝলাম তুমি নিশ্চয়ই এখানে এসেছো। অরুণিমা ধীর স্বরে বলল, জানো উজান, আমি দেখলাম একজন মহিলা সুন্দরভাবে নৃত্য করছিলেন। কি অপূর্ব নাচ! কিন্তু আমি তার মুখ দেখতে পাইনি, শুধু ছায়াটুকুই দেখেছি। উজান বিরক্ত হয়ে বলল, এসব নিয়ে আর ভাববে না, আর কখনো এই ঘরে আসবে না। সেদিন আর কিছু বলেনি অরুণিমা, কিন্তু তার মনে সন্দেহটা থেকেই গেল। সে বিশ্বাস করতো না যে এটি কোনো অলৌকিক ঘটনা, এর পেছনে নিশ্চয়ই কোনো বাস্তব কারণ আছে। কয়েকদিন পর সেই সন্দেহ আরো দৃঢ় হলো। সেদিন সকালে অরুণিমা শাশুড়ি রূপা দেবীর ঘরে গিয়েছিল। মা, কাল উজানের অফিস পার্টিতে যাব, তোমার যে লাল গরদের শাড়িটা আছে সেটা কি একদিনের জন্য দেবে? রূপা দেবী হেসে বললেন, এতে আবার বলার কি আছে, তুই আমার মেয়ের মতো, দাঁড়া বের করে দিচ্ছি। তিনি আলমারি খুলে একের পর এক শাড়ি বের করতে লাগলেন, কিন্তু খেয়াল করলেন না একটি ছোট্ট ঘুঙুর মেঝেতে পড়ে গেছে। রূপা দেবী যখন শাড়িগুলো দেখাচ্ছিলেন, অরুণিমা বলল, মা, লাল গরদের শাড়িটাই নেব। রূপা দেবী বাকি শাড়িগুলো গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়লেন। অরুণিমা ঘর থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ মেঝেতে চকচক করতে থাকা ছোট্ট বস্তুটির দিকে নজর গেল। নিচু হয়ে তুলে দেখতেই অবাক হয়ে গেল সে। এ তো ঘুঙুর! শাশুড়ি মায়ের ঘরে ঘুঙুর এলো কোথা থেকে? সেদিন সে কোনো প্রশ্ন করল না, ঘুঙুরটি নিজের কাছে রেখে দিল। মনের মধ্যে একের পর এক প্রশ্ন জমতে লাগলো। কয়েকদিন পর আরও একটি ঘটনা তার সন্দেহকে প্রায় নিশ্চিত করে দিল। সন্ধেবেলায় সবাই মিলে টিভি দেখছিল। টিভিতে তখন ভারতনাট্যমের একটি নৃত্যানুষ্ঠান চলছিল। অরুণিমা হঠাৎ লক্ষ্য করল রূপা দেবী অন্যমনস্কভাবে হাতের আঙুলে নাচের মুদ্রা তৈরি করছেন। সুরের তালে তালে তার আঙুল যেন নিজে থেকেই নেচে উঠছে। অরুণিমা বিস্মিত হয়ে দেখল, এমন নিখুঁত মুদ্রা একজন সাধারণ মানুষ দিতে পারে না। এটা একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীরই অভ্যেস। সেই মুহূর্তে অরুণিমা বুঝে গেল সে রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সেদিন রাতেই সে পরিকল্পনা করল সত্যিটা জানবে। সকলের অগোচরে রাতের খাবারের পরই সে বাড়ির বাম দিকের সেই ঘরে গিয়ে লুকিয়ে দাঁড়ালো। ঘর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। কিছুক্ষণ পর দরজার কাছে পায়ের শব্দ শোনা গেল। অরুণিমা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো। দেখল ঘরে প্রবেশ করলেন রূপা দেবী। তিনি চারদিকে একবার তাকিয়ে ধীরে ধীরে একটি কাপড়ের পুঁটলি খুললেন।
সেখান থেকে বেরিয়ে এলো একজোড়া ঘুঙুর। তারপর তিনি সেগুলো পায়ে বাঁধলেন। মুহূর্তের মধ্যে শুরু হলো নৃত্য। তাল, লয়, মুদ্রা সবকিছু এত নিখুঁত যে অরুণিমার চোখে জল এসে গেল। এই মানুষটি তাহলে প্রতি রাতে? কয়েক মিনিট পরে অরুণিমা আর নিজেকে সামলাতে পারল না। সে হাততালি দিয়ে উঠল। হঠাৎ শব্দ শুনে রূপাদেবী চমকে উঠলেন। নাচ থেমে গেল। পিছন ফিরে দেখলেন অরুণিমা দাঁড়িয়ে আছে। অরুণিমা মৃদু হেসে বলল, মা, তাহলে দত্ত বাড়ির 30 বছরের রহস্য আজ ভেদ হলো? প্রতি রাতে আপনি ঘুঙুর পরে নাচেন? রূপাদেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বলতে পারলেন না। পরের মুহূর্তেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অরুণিমা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। মা, আপনি ভুলে যাচ্ছেন এই বাড়িতে আপনার সবচেয়ে বড় বন্ধু কিন্তু আমি। আমাকে সব বলতে পারেন। কেন এত বড় সত্যিটা রূপাদেবী এতদিন চেপেছিলেন? রহস্য ভেদের পর কি ঘটবে এবার? আসল কারণ কি অরুণিমা জানতে পারবে? রূপাদেবী কান্না ভেজা গলায় বললেন, জানি আমি হয়তো সবার চোখে অপরাধী, কিন্তু আমার থেকেও বড় অপরাধী তারা যারা আমার স্বপ্নটাকে বাঁচতে দেয়নি। অরুণিমা চুপচাপ শুনছিল। রূপাদেবী বলতে লাগলেন, জানো অরুণিমা, নাচই ছিল আমার প্রাণ। ছোটবেলা থেকে আমার পিসিমণির কাছে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম। বাবা খুব কঠোর মানুষ ছিলেন। তিনি নাচ গান একদম পছন্দ করতেন না। তাই বাবার চোখ এড়িয়ে পিসিমণি আমাকে নাচ শেখাতেন। পরে বাবা জানতে পেরে খুব রাগ করেছিলেন, কিন্তু পিসিমণি আমার পাশে দাঁড়িয়েছিলেন। ধীরে ধীরে নাচের প্রতি আমার দক্ষতা বাড়তে লাগলো। নিজের একটি নাচের স্কুলও খুলেছিলাম। তারপর এক সময় রূপাঞ্জনা মুখার্জি নামে ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি লাভ করি। অরুণিমা বিস্ময়ে বলে উঠল, আপনি কি সেই বিখ্যাত নৃত্যশিল্পী রূপাঞ্জনা মুখার্জি? রূপা দেবী মৃদু হেসে মাথা নাড়লেন, হ্যাঁ, আমি সেই রূপাঞ্জনা মুখার্জি, ভারতনাট্যমের এক সময়ের পরিচিত শিল্পী। অরুণিমা সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং বলল, জানি না, আপনার নাম আমি অনেক শুনেছি, দেখার ইচ্ছে ছিল তখন। কিছুক্ষণ নীরব থেকে রূপাদেবী আবার বলতে শুরু করলেন, তারপর আমার বিয়ের কথা উঠল। বাবা উঠে পড়ে লাগলেন ভালো পাত্র খুঁজতে। দত্তবাড়ি তখন খুবই নামকরা পরিবার। তোমার শ্বশুর মশাই প্রতিষ্ঠিত আইনজীবী, কিন্তু তারা নাচ গান পছন্দ করতেন না। তাই বাবা আমার নাচের পরিচয় পুরোপুরি গোপন করে গেলেন। আমাকে বললেন, এতদিন যা করেছিস করেছি, তাতে বাধা দিনি, কিন্তু এমন পরিবার হাতছাড়া করা যাবে না। শ্বশুর বাড়ির কেউ যেন কোনোদিন না জানতে পারে যে তুই নৃত্যশিল্পী। বাবার কথায় বাধ্য হয়ে বিয়ে করেছিলাম, কিন্তু তার জন্য আমাকে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসাটাকে বিসর্জন দিতে হয়েছিল। রূপা দেবীর চোখ আবারও ভিজে উঠল। তবে ঘুঙুরগুলো ফেলে আসতে পারিনি, সঙ্গে করে নিয়ে এসেছিলাম, সযত্নে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু দিন শেষে শান্তিতে ঘুমোতে পারতাম না। তখনই এই ঘরটাকে বেছে নিয়েছিলাম নিজের ছোট্ট পৃথিবী হিসেবে। প্রতি রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি এখানে এসে ঘুঙুর পরে নাচতাম। এই নাচই আমাকে বাঁচিয়ে রেখেছে গত 30 বছর ধরে। একটু থেমে তিনি বললেন, বাড়ির সবাই যখন ঘুঙুরের শব্দ শুনে অলৌকিক কিছু ভাবতে শুরু করলো, তখন আমি তাদের ভুল ভাঙাইনি। সত্যি বলতে কি, ভাঙাতে ইচ্ছেও করেনি। যারা আমার স্বপ্নকে মেরে ফেলতে চেয়েছিল, তাদের কাছে নিজের সত্যিটা প্রকাশ করার কোনো ইচ্ছা ছিল না। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার ঠাম্মা শাশুড়িও একদিন ঘুঙুর পরে নাচতে দেখেছিলেন। হঠাৎ করে ছায়ামূর্তি দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে ধাক্কাটা সামলাতে পারেননি। তারপর থেকে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন, কিন্তু আমি কাউকে সত্যিটা বলিনি। অরুণিমা রূপা দেবীর হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, মা, একটা মানুষের বেঁচে থাকার জন্য একটা স্বপ্ন দরকার, সেই স্বপ্ন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। এরপর অরুণিমা নিজের জীবনের কথাও খুলে বলল, কিভাবে সেও একজন নাচের শিক্ষিকা ছিল, কিভাবে বিয়ের জন্য নিজের পরিচয় লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল। সব কিছু। সব শুনে রূপাদেবী অবাক হয়ে গেলেন, তাহলে তুমিও? হ্যাঁ মা, অরুণিমা হেসে বলল, নাচ আমারও প্রাণ।
কিছুক্ষণ পর অরুণিমা দৃঢ়কণ্ঠে বলল, এবার সত্যিটা সবাই জানবে। রূপা দেবী ভয় পেয়ে বললেন, না মা, তাহলে বাড়িতে অশান্তি হবে। কোনো অশান্তি হবে না, আমি উজানের সঙ্গে কথা বলবো। পরদিন অরুণিমা উজানকে সব কথা খুলে বলল। রূপা দেবীর অতীত, তার পরিচয়, তার ত্যাগ, সব শুনে উজান হতবাক হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তার মা একসময় দেশের অন্যতম পরিচিত নৃত্যশিল্পী ছিলেন। এরপর পরিবারের সকলকে ডেকে সত্যিটা জানানো হলো। প্রথমে অনেকেই অবাক হয়েছিলেন, কেউ কেউ আপত্তিও তুলেছিলেন, কিন্তু এবার অরুণিমা ও রূপা দেবী একসঙ্গে দাঁড়িয়েছিলেন নিজেদের স্বপ্নের পক্ষে, নিজেদের পরিচয়ের পক্ষে। আর উজানও তাদের পাশে দাঁড়িয়েছিল। অবশেষে দত্ত বাড়ির পুরনো চিন্তাধারা ভাঙতে শুরু করলো। যে বাড়িতে একসময় নাচকে অসম্মানের চোখে দেখা হতো, সেই বাড়িতেই আবার ঘুঙুরের শব্দ শোনা যেতে লাগলো। তবে এবার আর লুকিয়ে নয়, গর্বের সঙ্গে। অরুণিমার উদ্যোগে রূপা দেবী এবং অরুণিমা মিলে একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করলেন। ধীরে ধীরে শহরের মানুষ জানতে পারল রূপা দেবীর আসল পরিচয়। তিনি শুধু দত্তবাড়ির গৃহবধূ নন, তিনি এক সময়কার বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী রূপাঞ্জনা মুখার্জি। সংবাদপত্রে খবর বেরোলো, পুরনো ছাত্রছাত্রীরা ফিরে এলো, নতুন প্রজন্ম তার কাছে নাচ শিখতে শুরু করলো। যে পরিচয় ৩০ বছর ধরে অন্ধকারে লুকিয়েছিল, সেটি আবারও আলোর মুখ দেখল। সেদিন নাচের স্কুলের উদ্বোধনে রূপা দেবীর চোখ ভিজে উঠেছিল, কারণ ৩০ বছর পর তিনি আবারও ঘুঙুর পড়েছিলেন। তবে এবার কোনো বন্ধ ঘরে নয়, সবার সামনে মাথা উঁচু করে। আর তার পাশে দাঁড়িয়েছিল অরুণিমা, শুধু পুত্রবধূ হিসেবে নয়, একজন সহযোদ্ধা, একজন নৃত্যশিল্পী এবং একজন সত্যিকারের মেয়ে হয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।